বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমার ডানে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সরকার প্রায় 5 মাস পূরণ করতে চলল এবং এই 5 মাসে আসলে কর্মকাণ্ড সামগ্রিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন হাবিবুর রহমান হাবিব? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তৃতীয় মাত্রা সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক সাইফুল ভাই জান্নাতি এমপিকে আমার শুভেচ্ছা। আপনিও তো জান্নাতি, সেই আমিও জান্নাতি, আমিও জান্নাতি এমপি। মানে আপনারা কি আমাদেরকে মর্ত থেকে জান্নাতে পাঠিয়ে দিলেন? হ্যাঁ, উনি নিজেও আছেন জান্নাত এলাকায়, যেহেতু জান্নাতি এমপি হয়েছে আমরা সবাই জানতে পারবো। এখন সরকারের কয়েকটা জিনিসের কথা আমি বলবো। আমাদের বাংলাদেশের মতো দেশে অর্থনৈতিক যে অবস্থা, সেই সাথে বিগত সরকার যেগুলি করে গিয়েছে, তাতে 6 মাসের মধ্যেই কিছু একটা দৃশ্যমান দেখানো খুব কঠিন। তারপরে তো আপনার 11 দিনের মাথায় তো ইরান আক্রান্ত হয়ে গেল, তেলের দাম বেড়ে গেল, যে কারণে সারা পৃথিবী অস্থির। এখন আপনার কে কাপড় কিনবে, আমাদের গার্মেন্টসের অনেকখানি নির্ভর করে। বিদেশে যে মানুষ যা বন্ধ হয়ে গেছে, সব কিছু মিলিয়ে আমাদের রেমিটেন্সের আগে যারা ছিল তারাই আছে, তারপর অনেকে কাজ করতে পারছে না। সব কিছু মিলে সরকার যে একটা পরিপূর্ণ শক্তি নিয়ে কাজ করবে, কিন্তু তার অর্থনৈতিক ভিত দুর্বল থাকে, মুখ দিয়ে যত কথাই বলুক না কেন, তো সেটা খুব একটা কাজে আসে না। তবে কয়েকটা মোটা দাগে সরকার অত্যন্ত স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে, সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো বাঁচার জন্য। এখন আমাকে যদি কেউ গলা টিপে হত্যা করতে যায়, তখন আমার বাঁচার জন্য আমি হাত দিয়ে চেষ্টা করব, হাত দিয়ে চেষ্টা না করে পা দিয়ে চেষ্টা করবো, মুখে লাগলো না, চোখে লাগলো না, নাকে কিছু দেখবো না, বাঁচতে হবে। এরকম একটা সিদ্ধান্ত, যেমন ভারত আমাদের বর্ষার সময় পানি দিয়ে ডুবে মারে, আবার শুষ্ক মৌসুমে একদম আমাদের মরুভূমি বানিয়ে দেয়। সেই কারণে এই যে পদ্মা ব্যারেজ যে সিদ্ধান্ত, এটা কিন্তু অনেক বড় সাহস একটা সিদ্ধান্ত। এটা অনেক বড় একটা, আমি মনে করি যে অগ্রগতি। তিস্তা ব্যারেজ চায়না থেকে ঘুরে এসে যেটা বললেন, পাশাপাশি আপনার ওনার নিজের ব্যক্তিগত কিছু কাজকর্ম, যেটা একটা উদাহরণ সৃষ্টি করেছেন। এই যে বাজেট অধিবেশন শেষে সবাই তো ভুরি ভোজের জন্য তাকায় থাকে, হোক না 50 লাখ, তাও তো 50 লাখ বলেন দরকার নেই। ওনার চলাচলের ক্ষেত্রে যে সমস্ত সিকিউরিটি, মানে আপনি প্রধানমন্ত্রীর কথা বলছেন। হ্যাঁ, এই যে এইটা তো একটা সরকার, প্রধানমন্ত্রী মুখ দিয়ে বলা একদিনের কার্যকর, মানে কতগুলি কাজ, যেমন কতগুলি কাজ উনি কিন্তু করে যাচ্ছেন, কিছু কিছু সিদ্ধান্ত দিচ্ছেন, যে সেই সিদ্ধান্তগুলি আসলে অতীতে আমরা যেটুকু দেখি না। এবং যে কথাটা বলেছেন, সেই কথাটা আমার কাছে সাংঘাতিকভাবে লিখেছে। 2 জন মানুষ এই কথাটা বলতে সাহস করেন। একজন হলেন আমাদের শ্রদ্ধ শিক্ষক আবুল কাসেম ফজলুল হক সাহেব। ওনার সন্তান দীপনকে যখন মৌলবাদীরা হত্যা করে, উনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমার ছেলের হত্যা বিচার চায় না, কিন্তু বিবেক জাগ্রত হোক। উনি আজকে আমাদের মাছ থেকে উনি একেবারে আকস্মিকভাবেই গিয়েছেন, খাওয়ার জন্য মানে কোথাও গিয়েছেন, এমন একটা জিয়ারত করতে গিয়েছেন। এই যে বিবেক সম্পন্ন একটা মানুষ, উনি আমাদের মাছ থেকে চলে গেলেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমার কাছে মনে হয়েছে যে অনেককেই দেখলে, অনেকের বক্তব্য শুনলে, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষক বলেন, সব সময় কেউ দলের একটা থাকতো ওনার ভিতরে। সেই জিনিসটা দেখে নেওয়া, কখনো মনে হচ্ছে উনি বিএনপির বিরুদ্ধে বলছেন, কখনো মনে হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলছেন, কখনো মনে সব কিছু মিলিয়ে আসল সত্য কথা তুলে ধরার চেষ্টা করেছেন। যে কথাটা একজন বাবা হয় কথা বলতে পারে, সন্তানের বিচার চায় না, মানুষের বিষয়ে বিবেক জাগ্রত হোক, ওই রকম একটা কথা আমাদের মানবিক প্রধানমন্ত্রী বললেন। যে আমার মাকে যারা অত্যাচার করেছে, আমার মা যদি বেঁচে থাকতেন আমি তাকে জিজ্ঞাসা করতাম, এখন আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে বিচার করার। আমার মা বলতেন না, দরকার নেই। আমার ভাই যার সাথে আমি ছোটো থেকে বড়ো হয়েছে, আদর করেছি, তার উপর যে অত্যাচার করেছিল, তাদেরও বিচার করার সুযোগ আল্লাহ দিয়েছেন। যদি আমি এখন জিজ্ঞাসা করতাম আমার ভাই বেঁচে থাকলে, তার সাথে চলে আমি যেটুকু দেখেছি, উনিও বলতেছেন না, দরকার নেই। এই যে গেল অগ্রগতি, সমাজকে মানে দেখিয়ে দেওয়া, যেখানে ভেদাভেদের রাজনীতি থেকে বেরিয়ে আসা, প্রতিহিংসার রাজনীতি বেরিয়ে আসা। আমাদের বাংলাদেশের প্রতিহিংসা তো সবচেয়ে বেশি ক্ষতি করে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে চেষ্টাগুলি করে যাচ্ছে না। তারপরে ধরেন এই যে বাজেট টাজেট নিয়ে যে সমস্ত কথাবার্তা অনেকে বলার চেষ্টা করতেছে, টাকা পাবে কোথায়, এটা হবে কোথায়, সেটা হতে কোথায়, চাকরি নিয়োগ দেবে কোথায়,
এখানে একটা সিদ্ধান্ত হয়তো আপনি জানেন অবশ্যই, যে এই যে ফ্যামিলি কার্ড যে দিচ্ছে, এই ফ্যামিলি কার্ড যেন সঠিক মতো সঠিক মানুষ পায়, তার জন্য 1 লক্ষ নিয়োগ দেবে। কিন্তু প্রপার লোককে দিতে হবে। আমরা অতীতে যেমন দেখেছি 10টা 20 চাল, দোতলা বাড়ি আছে, এক ফ্যামিলি 2-3 জনকে দেওয়া হয়েছে। বিধবা ভাতা দেওয়া হয়েছে, যার স্বামী হয়তো মারা গিয়েছে তাকে দেওয়া হয়েছে। বয়স্ক ভাতা দেওয়া হয়েছে, 70 বছরের একজনকে দেয়নি, দিয়েছে তো 55 বছরের একজনকে। প্রসূতি ভাতা, যার কোনো সন্তান হবেই না এমন মানুষকে প্রসূতি ভাতা 30-35 দিয়ে অর্ধেক ভাগাভাগি করেছে। এই সমস্ত দিকগুলি বিবেচনা করার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট। এবং একটা কথা আসছে বাজারে সাংঘাতিকভাবে, যে এত টাকা পাবে কোথায়, যে সরকার যেগুলো দেবে কার টাকা দিচ্ছে, জনগণের টাকা দিয়ে দেবে, জনগণের ট্যাক্স। যেমন ট্যাক্সের ক্ষেত্রে যেমন কতগুলো জিনিস আছে, আমরা এবার ছিল 3.5 লক্ষ 4 লক্ষ টাকা করেছে, আগামী বছর কত করবে 4.5 লাখ, তারপরে 2 বছর পর 5 লক্ষ টাকা করবে। এই যে এগুলো বাড়ছে, ট্যাক্সের এদিকে আপনার দিয়ে কমাচ্ছেন, বাড়াচ্ছেন আওতা, কিন্তু আওতা মানে পরিমাণ, ওইদিকে কিন্তু আবার 10% আবার আপনার নেবেন, যে দিতে পারে তার কাছ থেকে তো নেবে। এবং আমার মনে হয় যে আওতা আরও বাড়ানো দরকার। আমরা এখন কত 22 লক্ষ মানুষ ট্যাক্স দিই, 17-18 লাখ চাকরির জন্য আমরা অনেক টাকা আমরা চিন্তা ভাবনা করি, বেতন বৃদ্ধি করি, কিন্তু সাধারণ মানুষের কথা আমাদের চিন্তা করতে হবে। সরকারের কাছে আমার এটা একটাই থাকবে, যে এই যে বেতন বৃদ্ধির ব্যাপারটা, সরকারি 78,000 থেকে 1,60,000, এই যে বেতনের যে এটা, এবং নিচের দিকের বেতন ইনফ্লেশন বাড়াবে, এবং এত টাকা বেতন উপরে যারা চাকরি করেন, আমার মনে হয় এত টাকা বেতন তখনই দরকার যখন আমরা প্রপারলি আমার বেতন একটু দিয়েই কাজ করার চেষ্টা করব। আমরা বাংলাদেশের মানুষ। আমি আসবো আপনার কাছে। মিস্টার সাইফুল হক, আপনার কাছ থেকে একটু শুনতে চাই সরকারের পারফরমেন্স ওভারঅল গত 6 মাসে। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন হাবিব ভাই, হাবিবুর রহমান হাবিব, বিএনপির নেতা, আর দর্শক শ্রোতা যারা দেখছেন, আপনাদেরকেও শুভেচ্ছা এবং সালাম জানাই। প্রথমত আমি দেখছি যে সরকার, আমি ইতিমধ্যে বলেছি, একটা কাজের সংস্কৃতি তারা গড়ে তুলবার একটা চেষ্টা সরকারের প্রথম দিন থেকে আছে। প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ বা প্রতিটা ঘন্টাকে কাজে লাগানোর জন্য। তো এই একটা যে কাজের একটা যে কালচার, এবং তিনি তার মন্ত্রী পরিষদ, তার যে সরকারি যারা কর্মকর্তা, তাদের মধ্যেও এরকম একটা সংস্কৃতি জায়গাটা তিনি গড়ে তোলার একটা ঐকান্তিক একটা চেষ্টা, এটা আমরা লক্ষ্য করেছি। এখন এটা নির্ভর করবে তিনি যেটা চর্চা করছেন, তার সহকর্মীরা যারা কর্মকর্তারা আছেন তারা সেটা কতখানি অনুসরণ করছেন, তারা অনুসরণ করতে পারছেন কিনা। এবং যেটা বললেন, ব্যক্তি হিসাবে ইতিমধ্যে তিনি চেষ্টা করছেন মানুষের খানিকটা কাছাকাছি যাওয়ার জন্য, কাছাকাছি থাকার জন্য। প্রটোকল থেকে শুরু করে দেখলাম তার এই যে বিভিন্ন বিলবোর্ড যেগুলো তৈরি করা হয়, তারপরে তো সেসব ব্যাপারে তিনি ইতিমধ্যেই যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এবং কিছু সিদ্ধান্ত হয়েছে। সমাজে এর কিন্তু একটা ইতিবাচক একটা বার্তা আছে। আর গুরুত্বপূর্ণ আমি মনে করি সরকারের অগ্রাধিকার ছিল বিশেষ করে মানুষের সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের কিছু রিলিফ দেওয়া, স্বস্তি দেওয়া। সেদিক থেকে সরকার অসংখ্য উদ্যোগ নিয়েছেন। ফার্মার্স কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, নানা অসংখ্য ধরনের উদ্যোগ সরকার নিয়েছেন। তো এটা মনে করি কিছু ভালো উদ্যোগ যেগুলো আছে এখন এটা। এবং আরেকটা সিদ্ধান্ত হয়েছে, এটা কোনো দলীয় বিবেচনায় এগুলো দেয়া হবে না। যদি এটা নিশ্চিত করা যায়, এটা বড় একটা মাইলফলক হয়ে উঠতে পারে এই সরকারের জন্য। কারণ এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমরা দেখেছি এটা একেবারে দলীয় চিন্তা, দলীয় প্রভাব দ্বারা মানে এগুলো কিন্তু এ পর্যন্ত হয়ে আসছে। এটা করা কঠিন যারা লোয়ার লেভেলে কাজ করেন, তাদের দলীয় বিবেচনার বাইরে যে সত্যি সত্যি জেনুইনলি টার্গেট গ্রুপকে আপনি নির্দিষ্ট করা, তাদের কাছে পৌঁছানো, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মনে করি। সরকার ইতিমধ্যেই মাত্র 3.5-4 মাসের মধ্যে একটা বাজেট দেওয়া, সম্ভবত এইবারই বাজেটে এটা নিয়ে বড় ধরনের কোনো, এটা গণবিরোধী বাজেট, এটাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান, যেটা আমরা এ পর্যন্ত দীর্ঘ বা আমি আমার রাজনৈতিক জীবনও, আমি যে প্রায় বলতে পারেন প্রায় 50 বছরের মতন যদি বলি, ছাত্র জীবন থেকে শুরু করে, তো আমরা সেই কথাগুলো এবার ওইভাবে আর বলা যায়নি।
আমি বলেছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে একটা চেষ্টা ছিল যে এই বাজেটটাকে সমাজে নানা অংশের মধ্যে মানুষের বিপুল প্রত্যাশাকে, কিন্তু আমাদের রিসোর্স তো খুবই সীমিত, সেই জায়গা থেকে বাজেটটাকে কিছুটা আমি বলেছি প্রত্যাশার, আমি বলেছি একটা আধা আধি জনপ্রত্যাশা পূরণের একটা আন্তরিক চেষ্টা। এবারই প্রথম কোনো বাজেটে অর্থ বিলে বিরোধী দল থেকে কোনো প্রস্তাবনা বা কোনো তীব্র কোনো সমালোচনা অর্থ বিলে আমরা দেখিনি, বরঞ্চ এক ধরনের সম্মতি অর্থ বিলে, যেটা কিন্তু প্রায় নজিরবিহীন ঘটনা এটা। তো এখন এটার নির্ভর করবে বাজেট নিয়ে। হ্যাঁ, আমাদের সংশয় আছে, অর্থের সংকুলন করা যাবে কিনা, কিভাবে করা যাবে, এক্সটার্নাল রিসোর্সেস, ইন্টারনালি আমরা ডোমেস্টিক ক্ষেত্রে আমি এখানে রাজস্ব কতখানি সংগ্রহ করতে পারবো, কিছু কিছু উদ্যোগ আছে। আমি মনে করি যদি পলিটিক্যাল ডিসিশন থাকে, উইল থাকে, সরকারে যদি আমি মনে করি ডিসাইসিভনেস থাকে, আমি এনবিআর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, এই চ্যালেঞ্জ, এই টার্গেটটা পূরণ করাটা অসম্ভব না। নির্ভর করবে আপনার রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমি উদ্বিগ্ন কয়েকটা ব্যাপারে সেটা একটু উল্লেখ করতে চাই। আমি একটা নির্বাচিত সরকারের কাছে প্রথম আমাদের চাওয়াটা ছিল আপনি জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করবেন। এখানে কিন্তু এই রেকর্ডটা, এটা কিন্তু খুব ভালো স্কোর সরকার করতে পারছে না, ভালো নম্বর আমি সরকারকে দিতে পারছি না। তবে হোম মিনিস্টার কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চাইতে মানে ওটা একটা কাগজের কথা, কিন্তু আমি বাস্তবে দেখছি যে পুরনোটা কিন্তু কোনো না কোনোভাবে আবার কিন্তু রিপিট করছে। নির্বাচিত সরকার, এই সরকারের বড় ক্ষমতা কি, তারা একটা ইলেক্টেড, তারা পপুলারলি ইলেক্টেড, তাদের পাবলিক ম্যান্ডেট আছে, তাদের একটা পলিটিক্যাল অথরিটির সাথে ইথিক্যাল মোরাল একটা অথরিটি তাদের যুক্ত হয়েছে। তারা অনেক ব্যাপারে অতীত ইন্টারিম গভর্নমেন্টের চেয়ে অনেক বেশি কঠিন সিদ্ধান্ত নেবার এখতিয়ার, ক্ষমতা, ম্যান্ডেট বা অথরিটি সরকারের আছে। সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে এটা আমি দেখছি না। এক্ষেত্রে আমার উদ্বেগ, আতঙ্ক আছে। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, বলাৎকার, এগুলো কিন্তু সামাজিক যে অনাচার, একটা নির্বাচিত সরকারের আমলে এগুলো আগেও ছিল, কিন্তু 17 বছর পরে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, বহু প্রত্যাশিত নির্বাচন, একটা প্রত্যাশিত সরকার, হিমালয় সমান প্রত্যাশা, হয়তো রাতারাতি নিশ্চয়ই আমরা স্বর্গরাজ্যে যাব না, এটা সত্য, কিন্তু একই সাথে আমি তো আমার ন্যূনতম জায়গাটাকে অর্জন করব। আর কিছু চেষ্টা নেই তা না, কিন্তু সেটা আপ টু দ্য মার্ক আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা এনশিওর করা দরকার। আর মানুষ যদি আপনি স্বস্তি দিতে না পারেন, তাহলে আখেরে কিন্তু অন্যান্য উন্নয়নের বিষয়গুলো কিন্তু সংকট হবে। সরকার বাজেটে দেখলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই জুলাই থেকে আমি দেখলাম যে আমার কন্যা যিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারও এক ধরনের দেখলাম যে না বাবা, ঠিক বহু বছর পরে আমাদের একটু বেতন টেতন বাড়বে। এবং ঠিক, কিন্তু তোমার শ্রমিক বন্ধু যারা আমার এখানে শ্রমজীবীদের জন্য গার্মেন্টস থেকে শুরু করে আমার অপ্রাতিষ্ঠানিক খাত, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন, এবং ন্যূনতম যে জাতীয় মজুরি যে কমিশন, যেটা একটা বোর্ড কমিশন করার কথা, তাদের জন্য আগে দরকার ছিল। কারণ মূল্যস্ফীতি দ্বারা তারাই সবচেয়ে বেশি আক্রান্ত, তাদের প্রকৃত আয়টা কমে যাচ্ছে। মানে নিম্নবিত্ত সাধারণ মানুষের জীবন, শ্রমজীবী মানুষের জীবন, 15 দিন পরে আর টাকা থাকে না, বাকি 15 দিন কীভাবে কাটবেন আমাকে, আমি যখন জিজ্ঞেস করি বলে আল্লাহর ওয়াস্তে সেগুলো চলে ধার দেনা করে। সরকারের উচিত ছিল, আপনি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছেন, কর্মচারী বাড়াচ্ছেন, তাহলে যে বিশাল যে লক্ষ লক্ষ যে শ্রমিক শ্রমজীবী মানুষ এই দুর্মূল্যের বাজারে তারা কিভাবে বাঁচবে, এটা কিন্তু সরকার, আমি খুব অগ্রাধিকারের তালিকায় জায়গাটা আমি দেখছি না। 3 নম্বর আমি যেটা বলতে চাই, সরকারের ক্ষেত্রে সরকার সোশ্যাল ইন্ডিকেটরে বা ইকোনমিক দিক থেকে অনেকগুলো ক্ষেত্রে সরকার, যেটা বললাম যেটা একটা ভালো বার্তা দেবার তারা চেষ্টা করছেন। সম্ভবত রাজনৈতিক ক্ষেত্রে সরকার অনেকখানি তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। রাজনৈতিক ক্ষেত্রে সরকার খুব বেশি নম্বর তারা যুক্ত করতে পারছেন না, বিশেষ করে গণভোটের রায়টাকে এটাকে নিয়ে এটাকে যে বিল উত্থাপন করে, কারণ যে পার্লামেন্টে প্রায় আপনার 250-র মতন যেখানে আপনার প্রতিনিধিত্ব, যেখানে বাস্তবে সরকারি দলের সম্মতি ছাড়া একটা চুল এদিক থেকে ওদিকে যাবে না, সেই পার্লামেন্ট আগামী 6 মাস যদি একটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতো, তাহলে অসুবিধা কী ছিল? একই সাথে বিএনপির 9টা-10টা গুরুত্বপূর্ণ প্রশ্নে নোট অফ ডিসেন্ট ছিল। আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে যেহেতু আমি ওখানে খুব অ্যাক্টিভলি অংশ নিয়েছি, বিএনপির সঙ্গে এই আলোচনায় আমরা যুক্ত, এগুলো বিএনপির পাবলিক অবস্থান।
বিএনপিটা না করলে বিএনপিকে কেউ চাপাচাপি করে বাধ্য করতে পারবে না, এটা আগেই তাদের ডিক্লেয়ার পজিশন। তো এবং এটা অনেকগুলো অর্জন যেই গণভোটের জন্য শেষ পর্যন্ত বিএনপি পক্ষে দাঁড়িয়েছে, হাঁ ভোটের করেছে। আমরা এভাবে অনেকগুলো অর্জন বিএনপি বিরোধীদের হাতিয়ার হিসেবে তুলে দিচ্ছে কিনা, এটা বড় প্রশ্ন আকারে উত্থাপিত হয়েছে। আপনার তথ্য কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিশেষ করে বিচার ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে বিচার ব্যবস্থাকে যে আপনি তাকে যে রিফর্ম করবেন, এক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন অনেকগুলো জায়গা তৈরি হয়েছে। সচেতন মহলের মধ্যে কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে কোন জায়গা থেকে, যে বিএনপি কোনো না কোনোভাবে তার আগের জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে আসছে কিনা। যদি আমি উল্লেখ করি বিশেষ করে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যদি কথাটা বলি, বিএনপির সবচেয়ে নির্যাতিত দল আমাদের, আমি বলি এই একটা লম্বা সময়ের জন্য আমাদের সাবকন্টিনেন্টে একটা এত দীর্ঘ সময়ের জন্য আর কোনো পার্টি এত বড় কষ্ট করতে হয়নি। হামলা, মামলা, গুম, খুন, 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ বাইরে থাকা, তার মানে বিচার ব্যবস্থা দ্বারা বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত, নিপীড়িত হয়েছে। তাহলে আপনি 17 বছর যে ধরনের বিচার ব্যবস্থার জন্য আপনি চেয়েছেন হবে, বা ভবিষ্যতে বিএনপি যখন কখনো বিরোধী দলে যাবে তখন বিএনপি যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবে, যে দলীয় হস্তক্ষেপের বাইরে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হবে, নিজের মাজার উপরে দাঁড়াবে, তাহলে এখন তো উচিত হবে বিএনপিকে সেই জায়গাটা ওরকম একটা বিচার ব্যবস্থা গড়ে তোলা। আমি দেখলাম বিচার ব্যবস্থার সচিবালয়টাকে সেখানে তুলে দেওয়া হয়েছে, এখানে আইন মন্ত্রণালয়ের অধীনে এটাকে নিয়ে আসা হয়েছে। এগুলো নাগরিকদেরকে উদ্বিগ্ন করেছে। পলিটিক্যালি এই জায়গাগুলো ভালো বার্তা যাচ্ছে না। আর আপাতত শেষ করি যেটা বলে, আর অন্যগুলির ক্ষেত্রে আপনি বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তিনি ঐক্যের কথা বললেন, আমাদের পার্থক্য থাকবে, এটা মানে এটা তো নিশ্চয়ই আমরা চাই, এটা অভ্যুত্থানের ঐক্য এখন থাকবে না। তারপরও নানা প্রশ্নে বিতর্ক থাকার পরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে অবশ্যই জাতীয় ঐক্যটা লাগবে। কিন্তু সেদিক থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক স্ফেয়ারে 20-25-30% যে মানুষ বা যারা যাদের এখন রাজনীতি করবার সুযোগ নেই, এই ঐক্যটা কি তাদেরকে বাইরে রেখে, তাহলে তার জন্য ডেমোক্রেটিক স্পেসটাকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপিকে আগামীতে এই প্রশ্ন অ্যাড্রেস করতে হবে। পাশের দেশে ইন্ডিয়া, আমি মালয়েশিয়া, চীনে যাওয়ার মধ্য দিয়ে আমরা একটা ভালো বার্তা দিয়েছি। চীনের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আগে থেকে ছিল, কিন্তু আমার সবচেয়ে পাশের বড় প্রতিবেশী যে ইতিমধ্যে একদিকে সে দ্বৈত ভূমিকা করছে, একদিকে সে বন্ধুত্বের বার্তা দিচ্ছে আমার ইলেক্টেড বিএনপি আসার পর থেকে, আর অন্যদিকে সে জবরদস্তি করে আমাকে পুশিং করার চেষ্টা করছে, সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তাহলে এই বৈরী প্রতিবেশীর সাথেও তো আমাকে বসবাস করতে হবে। ওটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, বাকি যাই তাহলে বসবাস করতে আমি বন্ধু পরিবর্তন করতে পারবো, আমি তো প্রতিবেশী, আমি তো পরিবর্তন করতে পারবো না। তাহলে মিনিমাম ওয়ার্কিং অ্যালায়েন্সটা কীভাবে তৈরি করব, এটা নিয়ে প্রজ্ঞা, দূরদর্শিতা লাগবে, অনেক বেশি আপনাকে বুদ্ধিমত্তার সাথে পূর্বে এটা করতে হবে। আমি মনে করি এই 4.5 মাস আমি মনে করি সরকার একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সরকার মানুষের কল্যাণ চায়, সরকার মানুষের জন্য ভালো কিছু ডেলিভার করতে চায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা গেছে। এই বার্তাটা বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত নেতাকর্মীরা তারা অনুসরণ করতে পারছেন কিনা। আজ কোথায় কোথায় দেখলাম যে চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করতে যে নাকি হামলার শিকার হয়েছে কোন কোন দল, এবং এটার সাথে বিএনপির লোকের নামটা বেরিয়ে আসছে। আমরা এই আমলে এই ধরনের ঘটনা আমরা কিন্তু দেখতে চাইব না। এবং আমি আপাতত বলি, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মাফিয়া, এটাকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে বিবেচনা করা যাবে না। এবং বিএনপিকে আগে নিজের ঘর পরিষ্কার করতে হবে, যেটা আমি আওয়ামী লীগ সময় বলতাম। বিএনপির যে তারেক রহমান সাহেব যে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এই নিজের ঘর থেকে এই কাজটা আগে তাকে এখন শুরু করতে হবে। তাহলে আমি মনে করি বিএনপির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো অপেক্ষা। আমি স্বাভাবিক মনে হয় 4 মাস, 5 মাস, 6 মাস, 5 বছরের সরকার জন্য খুব বেশি সময় নয়, কিন্তু আবার কম সময় নয়, এবং বোঝা যায় যে আসলে সরকার কি করতে চাইছে, কি করবে। সেই অর্থে কতটা আশা, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, অফকোর্স জুলাই অভ্যুত্থানের পরে সেই নেতৃত্বে থাকা বা অন্তর্বর্তীকালীন সরকার তারা মানুষকে অনেক হতাশ করেছে, এবং জুলাইয়ের নামে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে, বিক্রি করবার চেষ্টা করেছে, জুলাইয়ের সঙ্গে যুক্ত কেউ কেউ সেই একই কাজ করেছে, বা অন্তর্বর্তীকালীন সরকারও সেই কাজটা করেছে। কিন্তু সেখান থেকে একটা নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা মাত্রা তো অনেক বেশি, এবং বাংলাদেশের মানুষের সহজাত যে প্রবৃত্তি, খুব বেশি দিন ধৈর্য মানুষ ধরতে পারে বলে অনেকেই মনে করেন না। না, আপনার কথা ঠিক আছে। কথা হলো যে 15.5 বছরের অনিয়ম,
তার আগে 111 2 বছরের যে অমানবিক অত্যাচার ব্যবসায়ী থেকে শুরু করে কিন্তু ওই অতীতের কথা বলে কিন্তু না, এই আমি- আওয়ামী লীগও আমি- যে কোনো সময় কিছু হলেই বিএনপি জামাত আগের 21 বছর আমি এত বছর, সেটাকে রাইজ করতে যাচ্ছি না। হ্যাঁ আমি বলছি যে মানুষ কিন্তু আমি বলছি মানসিকতাকে ওখান থেকে ফিরিয়ে আনতে হবে। আমার উদ্দেশ্য ওইটাকে জায়জ করা না, যে ওই মানসিকতা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে, এবং এই উদাহরণগুলি মনে রাখতে হবে যে তারাও করে শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারেনি। তারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা জোর করে নিয়েছে, তার জন্য মামলা দিয়েছে, সে টাকাগুলো এখন ফেরত দেয়নি, এবং সুশাসনের নামে দুঃশাসন তারা দিয়েছিল। এমনও দেখা গেছে যে বাড়িতে যখন তারা সার্চ করতো সেখানে অনেক অপকর্ম তারা করেছে। তো সেটার দৃষ্টান্ত আমাদের সামনে রেখে আগাতে হবে, এবং 15.5 বছর এই দিকে এসে যে 18 মাস, এখানেও দৃষ্টান্তগুলো ভালো ছিল না। বিভিন্নভাবে এখানে মব হয়েছে, বিভিন্নভাবে যাদের উপরে এত বিশ্বাস ভরসা ছিল এখানে অনেকেই এটার সাথে তার ওই অতীতের সাথে বা কর্মের সাথে বা তার আন্দোলনের ভিতরে যে কথাগুলো তার সাথে কোনোভাবে সামঞ্জস্য তার বজায় রাখেনি। তারা ওখান থেকে অনেক দূরে সরে এসেছিল। তো এখন তারা এখন নেই। এখন বিএনপি নির্বাচিত সরকার, বিএনপিকে এই সবগুলিকে মূল্যায়ন করে তার দলের নেতাকর্মীদের উপরে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে, যেমন একটা ঘটনা ইউটিউবে দেখলাম যে কোথায় যেন একটা যুবদলের ছেলে একজন নির্যাতন করছে। এটা অবশ্যই ওনার প্রধানমন্ত্রীর নলেজে যাবে। আমার কথা প্রধানমন্ত্রীর নলেজে সরকারের প্রধানমন্ত্রী সব কিছু করবে, এটা বিড়াল মারা গেলেও প্রধানমন্ত্রী, এটা আমরা চাই না। আমরা চাই প্রধানমন্ত্রী জানার আগেই লোকালি সেইগুলো সমস্যার সমাধান করতে হবে, এবং এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি না থাকে, আমাদের সামনে উদাহরণ তো এত টাকা পয়সা যারা উপার্জন করলো, কোটি কোটি টাকা ব্যাংকে, এখন তো শুনি বিভিন্ন ব্যাংকে এক একজন শত শত কোটি টাকা আছে, ওটাতে পারছে না, ভোগও করতে দেশও থাকতে পারছে না। কেন আমি ওই পথে যাবো? আমি কেন আবার ওই পথে যাব? এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যখন দল ক্ষমতায় আসেনি তখনও অনেককে বহিষ্কার করেছে। কাদেরকে? যারা দীর্ঘদিন বাইরে থাকতে পারে, হামলা মামলা শিকার ছিল, তাদেরকেও ছাড় দেয়নি। এখন আমি বলবো যে এগুলিকে বহিষ্কার করতে হবে, পাশাপাশি এইগুলিকে সরকারের প্রশাসন দিয়েও তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে রাখতো, থাক 6 মাস 1 বছর থাক, এরকম। এবং গত রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমার ব্যক্তিগত, যদিও আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতটা না, আমার ওখানে যারা নির্বাচন বিরোধিতা করেছিল, যুবদলের কিছু ছিল আমার ওখানে এবং চাটমোড়ে হাসান সাহেব তুই ওখানে, এখানে আমাদেরই জেলা যুবদলের এরা মিসগাইড করে, সেন্ট্রাল যুবদলকে মিসগাইড করে তারা সেখানে তাদের বহিষ্কার প্রত্যাহার করে নিয়ে গেছে অনৈতিকভাবে। আমাদের জিজ্ঞাসা করে হাসান তুহিনকে জিজ্ঞাসা করে না। পরে আমি যখন জানার পরে আমি যখন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদককে ফোন করলাম, তারা খুব আন্তরিকভাবে আমার ফোনটা রিসিভ করেছেন, এবং 2বার বলা লাগেনি, একবারও আমরা দেখছি, এবং 2 ঘন্টার মধ্যে সেই বহিষ্কার বহাল রেখেছে। এটা আগের মতো হলে হয়তো বা হতো না। এটা আমাদের চেয়ারম্যান সাহেব সাইফুল ভাই আমি দুজনে জান্নাতি বলেছি। কেন? ওখানে যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, আমার এখানে রাখতো, তুহিন রাখতো, আমরা এগুলো অনেক বলে দিতাম আমরা। তো এগুলির ব্যাপারে যেমন সিদ্ধান্ত আমাদের রেখে দিতে হবে। এইসব বস্তুর লোকজনকে দলের জন্য কোনোভাবেই জানে অতীত অবদান যতই থাকে না, বিএনপি করার কারণেই তাদের নাম ডাক পরিচয় হয়েছিল। পাশাপাশি সরকারকে উদাহরণ দেখতে হবে, বিগত সরকারের আমলের উদাহরণ দেখতে হবে, তার কেউ দেশে নাই। অতএব দুর্নীতি যেন করতে না পারে এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয়ত কথা আমি বলবো যে সরকারের ভালো কাজ, অনেকগুলি ভালো কাজ পদক্ষেপ নিয়েছে, কিন্তু এইরকম কিছু 1-2 খারাপ কাজ সরকারের সমস্ত কিছু কিন্তু ম্লান করে দিতে পারে। সেই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে। বাট আপনি যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর মানে তার আচার আচরণ, কার্যক্রম, সিদ্ধান্ত সব কিছু দিয়ে এক ধরনের মানুষের দৃষ্টি কাটতে পারছেন এবং মানুষ পছন্দ করছে, কিন্তু এই একই জিনিস তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে, সংসদ সদস্যদের মধ্যে, আমি তৃণমূলে নাই বা গেলাম, তাদের মধ্যে সেটা সঞ্চারিত হচ্ছে। তাদের ভিতরে সেটা যদি না হয় আসলে প্রধানমন্ত্রীর এই একার তাদের মধ্যে আসতেই হবে। যদি আমি সেটা আপনি দেখছেন আমার প্রধানমন্ত্রী সাইফুল্লাহ আরো বিস্তারিত বলতে পারবেন। আমি বলি যে আমি যে দল করি সেই দলের উনি চেয়ারম্যান, তারপরে তো প্রধানমন্ত্রী। তো ওনার সাদা শার্ট যদি খালি আমি সাদা শার্ট পরি আর ভিতরে যদি ওনার আদর্শ বাস্তবায়ন না করি, ফল তাহলে তো হবে না। আমাকে বুঝতে হবে যে উনি যে পথে আমাকে চলতে বলছেন সেই পথে আমাকে চলতে হবে, তা নাহলে বিগত সরকারের মতো আমাকেও দেশের পালাতে হবে। তো এই জন্য আমাদের কর্মীদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া দরকার। এখানে আমি অ্যাডভান্স আমি বলে রাখি, সরকার কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে
অনেক বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ভালো পদক্ষেপ কি, যে বন্ধ কিছু কারখানা আছে সেগুলো চালু করার জন্য। সেখানে একটা জিনিস আপনি হয়তো জানেন, কিন্তু সেটাও কতটা প্র্যাগম্যাটিক, মানে কোন বন্ধ করবেন, ফিজিবিলিটি স্টাডি হয়েছে কিনা, স্টাডি করে সেটা কোনগুলি, এবং সেটা ওই পদক্ষেপের আমি সমর্থন জানাই এইভাবে, কারো হাতে টাকা ধরে দিচ্ছে না। আপনার যা লাগবে, আপনার র মেটেরিয়াল যা লাগবে সেইগুলি কেনার জন্য সরকার টাকা আপনার হাতে দিবে না। আপনি দিবেন, আপনার টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, র মেটেরিয়ালস কিনে আপনি প্রতিষ্ঠানে নিয়ে যাবেন। আপনার বেতন, শ্রমিক কর্মচারীর বেতন দিলেও আপনার কাছে আপনি দিলেন না তা না, শ্রমিক কর্মচারী আপনার কত ওয়ার্কার আছে বেতনটা সরকারের কাছে চলে যাবে। এটা দুইটা ভালো পদক্ষেপ। থার্ড হলো, ওই যে বিল্ডিং ভাড়াটা যারা ভাড়া জায়গায় যারা থাকে ওই ভাড়াটা তাদের কাছে দেওয়া হবে। আর সব কিছু সঙ্গে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমি অ্যাডভান্স বলে রাখি, ইতিমধ্যেই অনেক লোক কিন্তু অনেকভাবেই এটা সরকারের কাছাকাছি যারা থাকবে তারা চেষ্টা করবে এই টাকাটা নয়ছয় করতে। যার যার 50 কোটি দরকার তাকে হয়তো দেবে 100 কোটি, যার 100 কোটি দরকার তাকে হয়তো 50 কোটি। এই দরবার যেন না আসে, আমি মনে করি যে চেয়ারম্যান সাহেবের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে, এইটা কিছু করতে পারবে না। উদাহরণ হিসাবে আমার ওখানে এই বাংলাদেশের প্রথম কোনো মেডিকেল ইকুইপমেন্ট অ্যাসেম্বল ইন্ডাস্ট্রি হলো, সেটা আমার ঈশ্বরদী, ইরানের তুরস্কের সাথে জয়েন্ট ভেঞ্চার। তো সেখানে ওরা তাদের যাওয়ার কথা ছিল, অ্যাম্বাসেডার যাওয়ার কথা ছিল, রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি, ওখান থেকে তারা অনুমতি পায়নি, সম্ভবত যেতে পারে না। তার যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল, এবং আমাদের তার সাথে আমার স্বাস্থ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল। তো স্বাস্থ্যমন্ত্রীর যে কোনো কারণে দুইটা তার প্রোগ্রাম পড়ে দেওয়ার পরে আমাকে খুব রিকোয়েস্ট করলেন যে ভাই আমি যেতে পারতেছি না, আমি ভার্চুয়ালি কথা বলবো। শেষ সময় শারমিন আমাদের সমাজসেবা প্রতিমন্ত্রী উনি ছিলেন, রাজি করলাম। এবং ওই দিন ডেকে উনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বললেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজিটাজি হলো, একটা পর্যায়ে অ্যাম্বাসেডার যাবে না, তখন বলছে আমি হেলিকপ্টার ক্যান্সেল করা হয়েছে, যেহেতু উনি যাবেন না। আবার আমি হেলিকপ্টার রেডি করলাম ওদের পক্ষ থেকে। রেডি করার পরে বিকালবেলা যখন শারমিন যখন বলেছে যে আপনি তো যাবেন, হেলিকপ্টারে যে আমরা দুই প্রতিমন্ত্রী যাই, পরদিন তো চেয়ার থাকবে। পরে আমাকে ফোন করে বলছে হাইব ভাই হেলিকপ্টার আমরা যেতে পারবো না, তো বাই রোডে যেতে হবে, কিন্তু আমার এই সমস্যা আমরা যেতে পারতেছি না। তাই কোন জায়গায় ভয়টা দেখেন, যে হেলিকপ্টারে চড়তে সাহস পাচ্ছে না যে প্রধানমন্ত্রী এটা ধরবেন। তাই বলবো, আমি বলে যাচ্ছে, যদি কোনো নেতা কেউ যদি এই টাকা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত তদবির করে এখানে যদি জিনিসটাকে নষ্ট করতে চায়, অতিরিক্ত টাকায় কিন্তু তার নিজের সরাতে চায় 5%, 10% বা কোনোভাবে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অবশ্যই, উনি একটা জিনিস আপনি মনে রাখেন, উনি কিন্তু একজনের এতে আমি কি করতেছি না করতেছি এ কিন্তু ওনার নলেজে আছে, হয়তো সবগুলি নাই, 2-4 জন তখন থাকবে, এবং তাতে আমি আশা করি এটা হবে। আরেকটা জনগণকে যে কথাটা বললাম, উনি যে পারবেন, আমি আশাবাদী এই কারণে, উনি দীর্ঘদিন বাইরে ছিলেন, ওনার মনের ভিতরে ওই জিনিসটা আছে। আমি যে কথাটা আগে প্রথম কেউ বলার হাতে সাহস পাইনি। আমি বলেছিলাম একদিন কথায় কথায়, আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, আপনার বাবা দেশের স্বাধীনতার ঘোষক, দেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মা প্রধানমন্ত্রী, আপনার থেকে বাংলাদেশ দেখতে চায়, কিছু নিতে চায়, কিছু পেতে চায়, সারা বিশ্ব দেখতে চাবে। একটা পরে বলো উনি তো বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান সন্তান, অতএব এই কাজটি করে ফেলেছে। তো ওনার যে এই যে পরিবর্তনটা, ওনার ভিতরে কিন্তু অনেক পরিবর্তন আসছে, এবং ওনাকে দেখে ভয় পায়। কিন্তু ম্যাডামকে দেখে যতখানি ভয় না পেত আমাদের লোকজন, ওনাকে দেখে কিন্তু পায়। যদিও নির্বাচনের সময় এই যে আমাদের কিছু লোক ওনার কথা শুনে নাই, এটা এই ভয়, আমি একটু আমি শেষ করে দিচ্ছি। এই বাজেটের ব্যাপারে দেখেন, দেবব্রত ভট্টাচার্য কিন্তু বলছে, প্রথম মানে উনি বললেন যে বাজেটের ব্যাপারে একটা প্রশংসা করে, চিন্তাশীল বাজেট। হ্যাঁ, এবং কৃষিক্ষেত্রে ভর্তুকি, সার, কীটনাশক এইগুলো দেওয়ার থেকে শুরু করে, আর ট্যাক্সের ব্যাপারটাই বলে, আপনার তৃতীয় মাত্রা থেকেই আমরা যারা আসবো, আমরা এইটুকু অন্তত বলবো যে আপনি যে ট্যাক্সটা দিবেন, আপনার ট্যাক্সের টাকাটা সাধারণ মানুষের কাছে যাবে, জনসেবার কাজে লাগবে। আপনি এই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনি বিরক্ত হবেন না, দরকার নিজে উপযাচক হয়ে বলেন যে আমার এত টাকা ট্যাক্স হওয়া উচিত। এইভাবে যদি উদ্বুদ্ধ করতে পারে, ইনশাআল্লাহ দেশটা এগিয়ে যাবে। জি, মিস্টার সাইফুল হক, আপনার কাছ থেকে শুনতে চাই, উনি বলছেন যে প্রধানমন্ত্রীকে সবাই ভয় পাচ্ছেন, ভয় পেলেও সমস্যা নেই, ভালোবাসার সঙ্গে যদি এক ধরনের সম্পর্ক থাকে তাতেও ভয়। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যা চাইছেন বাকিদের মধ্যে সেটা দেখতে পাচ্ছেন কিনা, মানে
এটা গুরুত্বপূর্ণ কথা। মন্ত্রিসভার পারফরমেন্স, সদস্যদের প্রথম আমি হাবিব ভাইয়ের কথা ধরে একটু বলি যে উনি মানে আমাদের ইতিহাসের দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জিয়া রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া, যারা আমাদের দীর্ঘ সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আমাদের অনেক বাক পরিবর্তনের মুহূর্তে। তাদের সন্তান হিসাবে ইতিমধ্যে আমি মানে প্রথম আমি ঢাকা 12-তে যেদিন উনি এলেন 8 তারিখে, 8ই ফেব্রুয়ারি, যখন এনে এই ঢাকা 12-তে এই পলিটেকনিক বড় মাঠে যখন তিনি এলেন আমার নির্বাচনী প্রচারণা, আমি ওই সভাতে আমি ওখানেও বলেছি, ইলেকশনের পরও কথাটা আমি বলেছি নানা অনুষ্ঠানে, যে হিস্টোরিক্যালি বিএনপি বিশেষ করে তারেক রহমান এখন তিনি ইতিহাস তাকে একটা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে তাকে দাঁড় করিয়েছেন। একটা প্রগতিশীল, গণতান্ত্রিক, একটা অসাম্প্রদায়িক, একটা বহুত্ববাদী এবং একটা ঐক্যের একটা যে রাজনীতি এবং এই একটা দেশ এবং জনগোষ্ঠীকে নেতৃত্ব প্রদান করার জন্য এই মুহূর্তে বিএনপি বা তারেক রহমান ইতিহাসের একটা বিশেষ সময়ে, কখনো ইতিহাস একটা বিশেষ ব্যক্তির মধ্য দিয়ে এটা রিফ্লেক্ট করে, সময় কোনো ব্যক্তিকে সামনে আনে, একগুচ্ছ মানুষকে সামনে আনে। আমাদের নানা ঝড়ঝাপটার উথাল পাথাল সময়, কত বড় আন্দোলন, অভ্যুত্থান, আমাদের রক্তপাত, আমাদের শহীদ, তারপরে এটা ফলে ওনার সামনে এই সুযোগটা বাংলাদেশে এই মুহূর্তে দলের হিসাবে বিএনপি আর ব্যক্তি হিসাবে তারেক রহমানের উপরে ইতিহাস সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা অর্পণ করেছে। তিনি যদি এটা বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, দূরদর্শিতার সাথে কাজে লাগাতে পারেন, আমাদের আগামী 50-100 বছরের যে আমাদের রাজনৈতিক জার্নি, ওনার যদি আমি পরেরটা বাদে দিয়ে আগামী 5 বছর যদি ধরি, এই সময় তিনি গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন আমাদের এই রাষ্ট্রের সামনে অভিমুখটা নির্ধারণ করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি এটা করবেন কিনা, করতে পারবেন কিনা, একজন ব্যক্তি অনেক কিছু করতে পারেন, কিন্তু তার চারপাশে যদি, যারা আপনি বলছিলেন, তারা যদি তাকে যদি অনুসরণ করতে না পারেন, যদি সহযোগিতা করতে না পারেন, একজন ব্যক্তির পক্ষে প্রত্যেক দিন সার্কাস দেখানো সম্ভব না, প্রত্যেক দিন মিরাকেল দেখানো সম্ভব না। রাজনীতি এটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, এটা সম্মিলিত একটা বাদ্যের মতন। একজন লিড করবেন, কিন্তু চারিপাশে একজন যদি বেসুরোভাবে যদি কোনো বাদ্যযন্ত্র বাজান, পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি। তো সেটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা। আরেকটা যেটা আমি বলতে চাই, যে তিনি চেষ্টা করছেন, এখন আমি মনে করছি না যে তার ক্যাবিনেট তাকে তারা পরিপূর্ণ অনুসরণ করতে পারছেন। তার ক্যাবিনেটের কিছু কিছু মন্ত্রীদের ব্যাপারে, মানুষের অনেকের ব্যাপারে যেমন ইতিবাচক চিন্তা আছে, কারো কারো ব্যাপারে এরকম ইতিবাচক ভাবমূর্তিটা কিন্তু গড়ে উঠছে না। এটা নিশ্চয়ই ওনাকে বিবেচনার মধ্যে নেওয়া, কোনো ক্ষেত্রে নেতিবাচক ভাবমূর্তি, কোনো ক্ষেত্রে বরঞ্চ নেতিবাচক ভাবমূর্তি। আর এখন এমন কি, আমরা যে 3 জন, আমাদের প্রতিটা আচরণ, কথাবার্তাও মানুষ কঠিন সার্ভাইলেন্সের মধ্যে, যারা মন্ত্রী, এমপি অথবা সরকারি কর্মকর্তা, সমাজের যে কোনো গুরুত্বপূর্ণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ চোখ প্রতিদিন আপনাকে অনুসরণ করছে। এটা ওই যে ঝড়ের সময় যেভাবে নাকি ওই যে মাটিতে, বালিতে মুখ রক্ষার চেষ্টা করে, আপনি কোনো কিছু এখানে এটা করা সম্ভব না। সব কিছুই পুরোপুরি নজরদারির মধ্যে এই জায়গাটা, এটা নির্ভর করবে। উনি চেষ্টা করছেন, কিন্তু ওনার চারপাশে আমি দেখছি না যে খুব ভালো কোনো উদাহরণ তৈরি করছেন। একটা বড় সংখ্যক, এটা একটা বড় কাজ আছে ওনার ক্ষেত্রে, ওনার ক্যাবিনেট, সরকারি কর্মচারী, কর্মকর্তাদের ক্ষেত্রে, উপর থেকে নিচ পর্যন্ত এই জায়গাটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, আমি যেটা ওনার জন্য চ্যালেঞ্জ মনে করি, একটা পাবলিক, আমি এটা রাজনৈতিক যদি কথা একটু বলি, একটা ইমপ্রেশন দাঁড়িয়ে যাচ্ছে কিনা যে সরকার ঠিক আছে, যে আপনি চীন বা মালয়েশিয়া, আমরা একটু পূর্বমুখী, আমরা একটু আমাদের পররাষ্ট্রনীতি যাচ্ছে। চীন তো ইতিমধ্যে আমাদের বহুমাত্রিক, আমাদের বাণিজ্যিক, অর্থনৈতিক অংশীদার। কিন্তু একই সাথে আমি যেটা আগে ভারতের কথা বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নিশ্চয়ই আমরা তাদের সাথে আমরা একটা ভালো সম্পর্ক চাইব, সেটা একটা উইন উইন জায়গাটা চাইব।
বাণিজ্য চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তিটা বিএনপির জন্য ভালো কোনো বার্তা কিন্তু যায়নি। এবং এটা আমি আমার বিএনপির অসংখ্য বন্ধু, অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তী সরকার মাত্র নির্বাচনের 3 দিন আগে 9 তারিখে যে চুক্তি কার্যকর করবা তাদের কোনো দায় ছিল না, তারা বিএনপির ঘাড়ে যে চুক্তিটা দিয়ে গেছে, এই চুক্তিটা বিএনপিকে যদি এই চুক্তি যদি রিভাইজ না করে, আমার আশঙ্কা বিএনপি যেসব কারণে ভবিষ্যতে বিপদে পড়তে যাচ্ছে তার অন্যতম হচ্ছে এই বাণিজ্য চুক্তি। এবং এই বাণিজ্য চুক্তি থাকলে চীন, রাশিয়া বলি কোনো ক্ষেত্রে, যে আমরা গত তেল জ্বালানি সংকটের সময় রাশিয়া থেকে আমরা যে জ্বালানি কিনতে গেলাম, আমরা কিন্তু কিনতে পারিনি, কারণ এই চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব চুক্তিকে যেসব দেশকে স্যাংশন দেয় অথবা যারা যে ঝুঁকিপূর্ণ মনে করে, এই চুক্তি বাংলাদেশ যেহেতু যদি অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশ তাদের সাথে আত্মমর্যাদা স্বাধীনতা রেখে চুক্তিটা সম্পাদন করতে পারবে না। এমনকি চীন বলি বা রাশিয়া বলি অন্যগুলো ক্ষেত্রে এটাকে রিভাইজ করা দরকার। আমাদের প্রথম দাবি এটাকে বাতিল করা, না হলে আর বিএনপির জন্য আমি ইতিমধ্যে পথটা বলেছি, পথটা হচ্ছে বিএনপি একা দায়িত্বটা ঘাড়ে না নিয়ে পার্লামেন্টে বিলটা উত্থাপন করা দরকার, সবাই সেখানে আলোচনা করেন, যেটা জাতীয় স্বার্থের পরিপন্থী সেটাকে আপনি বাদ দিয়ে রিভাইজ করে কিভাবে হতে পারে। এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম তার যে বার্ষিকী যেটা পালন করলেন, জাতীয় সংসদে যেভাবে ঘটা করে এটা উদযাপন হয়েছে, এটাও কিন্তু সমাজের মধ্যে একটা উদ্বেগের জায়গাটা তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক রেকর্ড, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে 7ম নৌবহর পাঠানো, ভেটো প্রদান করা, হ্যাঁ, আমরা এই নতুন গ্লোবাল কমিউনিটিতে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ভারত সবার সাথে তো আমাদের একটা উইন উইন সিচুয়েশন লাগবে, আমাদের একটা কূটনৈতিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক লাগবে। কিন্তু বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার যে জায়গাটা, ঝুঁকে পড়লে কিন্তু আমরা কিন্তু বিপদের মধ্যে কিন্তু পড়তে যাব, এরকম একটা উদ্বেগ তৈরি হচ্ছে। এই সরকার ক্রমান্বয়ে মার্কিন মুখ হয়ে যাচ্ছে কিনা, মার্কিন দিকে ঝুঁকে পড়ছে কিনা, এটা কিন্তু চায়না মুখ হয়ে যাচ্ছে, সেটাও তো আলোচনার মধ্যে আছে। কিন্তু এখানে একটা পার্থক্য কি, চায়না আপনার ইন্টারনাল মানে ডোমেস্টিক পলিটিক্সের ক্ষেত্রে চায়নার তেমন কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি। চায়না যদিও তাদের এখানে যে ইনভেস্টমেন্ট, যে পরিমাণ ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, মানে বিলিয়ন ডলার, যেটা আমাদের, বরঞ্চ আমরা বিশাল বাণিজ্যিক ঘাটতির মধ্যে আমরা আছি। মার্কিন যুক্তরাষ্ট্র যত না ইকোনমিক জায়গাটা, মার্কিন বাজার আমাদের দরকার, ইউরোপিয়ান বাজার দরকার, কিন্তু আমাদের তো প্রত্যেকের কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। আমেরিকার আছে, আমার ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন দেখলাম যে চায়নাতে আমাদের 1 লক্ষ বাংলাদেশি শ্রমিকের যাওয়ার একটা জায়গা তৈরি হবে। আমি গত বছর যখন চায়না গিয়েছিলাম 10 দিনের জন্য, ডক্টর মঈন খান সহ আমরা আলাপ করছিলাম, যদি কেবল চাইনিজ ল্যাঙ্গুয়েজটা, ম্যান্ডারিন যদি শিখে যেতে পারে, চায়নার এত প্রায় 150 কোটি মানুষ, তারপরেও কিন্তু ওরা কিন্তু এখান থেকে মানুষ তারা কিন্তু নিয়ে যেতে চান, এই সুযোগগুলো আছে। আমি মনে করি সরকারকে গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের যে জায়গাটা, আমরা এখানে কোনো ক্ষেত্রেই কোনো বৃহত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ভারত বলি, রাশিয়া বলি, চায়না বলি, আমরা প্রত্যেকের সাথে সমমর্যাদার সম্পর্কটা চাই। কোনো বিশেষ দিকে ঝুঁকে পড়লে আপনার কিন্তু বিপদের জায়গাটা বাড়বে, আমার নিরাপত্তার জায়গাটা বাড়বে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বহুদিন ধরে চাইছিল বাংলাদেশকে কেন্দ্র করে, তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ তাদের জন্য তাদের এই স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা যায় কিনা, এগুলো আত্মঘাতী জায়গাটা হবে, সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। এই চাপগুলোকে মোকাবেলা করে আমি আশাবাদী হতে চাই এই জায়গা থেকে, যেহেতু বিএনপি বিপুল ভোটে নির্বাচিত, তার স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট আছে, তার কমিটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পরাশক্তির কাছে না, বিএনপির কমিটমেন্ট, তারেক রহমানের কমিটমেন্ট এদেশের মানুষ, তার জনগণ, তার ভোটারদের কাছে। আমি ফাইনালি দেখতে চাইব এ ব্যাপারে তিনি মাথা উঁচু করে দাঁড়াবেন, তিনি মাজা সোজা করবেন, মানুষকে আস্থার মধ্যে নিয়ে তিনি একটা ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি একই সাথে অনুসরণ। হাবিব, আপনি শুনছিলেন এবং উনি আগের পর্যায়ে বলছিলেন মিস্টার সাইফুল্লাহ, ওই যে রাজনীতির প্রসঙ্গে বলতে গিয়ে 20% 25% মানুষকে আপনি বাইরে রেখে আসলে একটা স্টেবল সিচুয়েশন তৈরি করতে পারবেন কি না, আমার ইঙ্গিতটা খুব স্পষ্ট এবং যৌক্তিক। আমার কাছে না, 20% কারা, যারাই আমাদের সহযোগী, যারাই হোক তারা, ওইটা ধরতে গেলে আওয়ামী লীগকে ধরলে সেটা তো আরো বেশি হবে। হ্যাঁ, সেটা আওয়ামী লীগ যে কেউ হোক, যে কোনো বাংলাদেশের নাগরিক, যাদেরকে পলিটিক্যালি আমরা অভ্যুত্থান করি, যাদেরকে আমরা
অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে এত তাড়াতাড়ি না পালিয়েছে কতজন, প্রশ্ন তো হচ্ছে পালিয়েছে কতজন, যারা পালিয়েছে তো পালিয়েছে, দেশের ভেতরে যারা দেওয়ার মতো লোক যারা তারা কিন্তু নাই। এবং পৃথিবীর ইতিহাসে নতুন একটা ঘটনা, এটা পৃথিবীর ইতিহাসে দেখেছেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত এমপি মন্ত্রী নেতা সব পালিয়ে যায় অথবা আত্মগোপনে যায়, কোনোদিনও নাই। ৭৫ 15 আগস্টের ঘটনার পরেও অনেকে ছিল, অনেকে জেলে গেছে, সব পালিয়ে যায়। বিএনপি দীর্ঘদিন ছিল 15.5 বছরের উপরে বা 17.5 বছর, কই আমরা তো বারে বারে জেলে গেছি, জেল থেকে এসে আবার টকশোতে গেছি, আবার ধরা পড়েছি, আবার গেছি। তো নিজে তো আমরা কম হয়নি, তো আমি নিজে কতবার আহত হয়েছি, তারপর তো পালিয়ে গেছি নাকি? কারণ আমাদের একটা মানসিক একটা স্ট্রেন ছিল যে আমরা অন্যায় করি না, আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো ঠিক নাই, কথা বলার মতো। আমাকে বলেন যে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার জন্য 100টা প্রশ্ন বলেন, 100টা প্রশ্নের উত্তর দেবো না, আসতে পারবে না। এই কারণে আসতে দিলেও আসতে পারবে না, নৈতিকতা তাদের নেই। তারা না আসতে পারবে সেটা হলো অন্য কথা, কিন্তু আপনি আসতে দিচ্ছেন না সেটা তো এত তাড়াতাড়ি 1.5 বছরের মাথায় বা 2 বছরের মাথায় এত তাড়াতাড়ি তাদের দায়িত্ব তারা স্বীকার করে নেই। যেমন জামাত, তারা এখনো দায় স্বীকার করে না। জামাত করছে না, জামাত তো সংসদে আছে, বিরোধী দল আছে, এবং যেমন তারা দায় স্বীকার করে না। তারা স্বাধীনের পরে নিষিদ্ধ হয়েছিল, পরবর্তী সময় অন্য অন্য রাজনৈতিক দল আওয়ামী লীগে তখন আপনার বাকশাল হয়েছিল, পরবর্তী সময় তারা একটা ফিরে এসেছে। এবং আওয়ামী লীগের সময় তাদের নিবন্ধন পাত্রিক হইতেছে, নির্বাচন কমিশন নিষিদ্ধ করে নেয়। নিষিদ্ধ করলে জামাত দুর্বল হতো, নিষিদ্ধ করে নেয়। যখন নিষিদ্ধ করলো তখন আওয়ামী লীগ নিজেই আইসি হতে, যে কারণে জামাতের তুলনা যদি করতে, জামাতকে দেওয়ার পর জামাত শক্তিশালী না, আর আগে করলে এত শক্তিশালী থাকতো না। জামাতের অপকর্ম দায় আছে তো, আওয়ামী লীগের অপকর্ম দায় আওয়ামী লীগ স্বীকার করতেছেন। এখন তুলসী পাতা, যেমন একটা দেখলাম, ন্যারেটিভ দেখলাম যে শেখ হাসিনা বলেছেন আমি এসেছিলাম আরেকবার দেশের মানুষের করতে, কী বলে, দলকে বা দেশের মানুষকে গণতন্ত্রের পথে ফিরে আনার জন্য। এরপরে গিয়েছিলাম 111 ভিতরে, ফিরে এসেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধার করে। এইবার আসবো দেশকে করতে। তো এইটা তো তার না। 75-এর আগে প্রধানমন্ত্রী ছিলেন না, যখন ছিলেন ওনার কোনো রাজনৈতিক দায় ছিল না, সরকারের অপকর্ম দায় ওনার হাসবে ছিল না। ওই জন্য ওনাকে সেদিন আমরা রিসিভ করতে গিয়েছিলাম, বাংলাদেশের লোক গিয়েছে, আমিও গিয়েছিলাম সেদিন। এরপরে 111-এর সঙ্গে চলে গিয়েছিলাম। ম্যাডাম খালেদা জিয়া যদি সেদিন চলে যেতেন, তার তো টুটকেসটা গুছিয়ে তো প্লেন তো রেডি ছিল। তো উনি জানেন আমি নিজেই ম্যাচ পাঠিয়েছিলাম জেডা খানকে দিয়ে, ম্যাডাম আপনার কোনোভাবে যাবেন না। আমি নিজে ফোন কথা বলেছিলাম যে আপনি কোনোভাবে যাবেন না, ম্যাডাম যাননি। কী বলেছেন, কত বড় সিদ্ধান্ত, কী না তাকে বলা হয়েছে, আপনি ছোটো সন্তানকে নিয়ে চলে যান, নিরাপদে থাকেন, ভালো থাকেন। রাজি হলাম, বড় সন্তানকে নিয়েও চলে যান, তাও রাজি। তখন কী বললো, আমাকে যখন 90 সালে বলেছিল মন্ত্রিত্ব নাও, কোনো সমস্যা নেই, নিবে না, একটা বুলেট, কিন্তু ওটাই ভালো। ম্যাডামকে কত ভয় দেখানো হয়েছিল, মা তো স্বামী হারানোর পরে 2টা বাচ্চাকে নিয়ে বড় করেছেন। কী বললো, আপনি আমার কথা না শুনলে আপনার সন্তানদের পরিণতি এমন অবস্থা সহ্য করতে পারুন না। উনি বলেছেন আমার 2টি সন্তান, আমার লক্ষ সন্তান মা আমি জান নাই। সন্তানদেরকে ঠিকই সেই নির্যাতন শিকার হতে হলো। আর কোন নির্যাতন শিকারে মারা গেলেন, তারেক রহমান মৃত্যুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছিল। তো সেই সময় শেখ হাসিনা আবার ফিরে ম্যাডাম যখন চলে যেতেন, শেখ হাসিনা আসতে পারতেন না। আর এবার তো তার এতে তো দায় তো অনেক, 1-1.5 মানুষের রক্ত তার হাতে। এখন 25-30 হাজার ক্ষতবিক্ষত, অনেক অন্ধ হয়ে গেছে, তারা এখনও কাতরাচ্ছে, হাসপাতালে কাতরাচ্ছে। এখন ইচ্ছা করলে বললেই আসতে পারবে, ইচ্ছা করলে তুলসী পাতা অনেকে বলা শুরু করেছে, কেন পারবে না, আসুক। যেমন আপনার শুভেন্দু নাকি একজন বললো ভারতের, যে শেখ হাসিনাকে এই এয়ারপোর্টে নিয়ে যাব, দেখিয়ে দেবো, আমরা ওখানে রাখবো, কে তা কী করে। আমি ওই দিনে চ্যালেঞ্জ করেছিলাম, ফেস দ্য পিপল বললাম আনন্দ দেখি। এত সহজ না, ওইবার তো নিয়ে রিসিভ করেছিলাম মানুষ, এবার কি তা করবে, তা না। এই জন্য এটাকে একটা তাদেরও একটা তাদের ভিতরে কোনো অনুশোচনা আছে। একজন লোক অনুশোচনা করে যে এতগুলি মানুষকে হত্যা করা ঠিক হয়নি, যে যাক এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, বেশি বলতে চাই না। এখন যে জিনিসটা আমার সামনে আমি বলতে চাচ্ছি, তারেক রহমান যে কাজটা করবেন, জনগণের পক্ষে যে কাজগুলি, সেই কাজগুলি করে উনি সামনের দিকে শক্ত আগায়। আর এই যে চুক্তি, এই চুক্তির সাথে আমি অনেক কথা বলেছি, এই চুক্তির দায় তারেক রহমানের না। এই চুক্তি না করলে কোনো আসে যায় না, করার পরে আপনার সরিয়ে আসা খুব কঠিন। এই জন্য আপনাকে কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। আমার দেশকে বাঁচাতে হলে আমাকে সেটা করতে হবে। এখন কারো জুজুবুরির ভয়ে আমাকে থাকতে চলবে না। এই চুক্তি থাকা মানে ব্রজেন দাসকে
ওই হাত পা বেঁধে সাঁতরাতে দিলে যে কোনো কম সাঁতার জানা লোকের সাথে পারবে না। এই চুক্তি থাকলে বাংলাদেশ কোনোদিনও আগাতে পারবে না। এই জন্য সেখান থেকে অবশ্যই তাকে সরতে হবে। তারপর যে জিনিসটা, আপনার ভারতের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক এত ভালো ছিল, সম্পর্ক মধুর হতে হতে শেষ পর্যন্ত স্বামী স্ত্রী হয়ে গেছিল। তখন কি বাংলাদেশ ইন্ডিয়া আপনার চায়নার সাথে কি ব্যবসায়িক পার্টনার বা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কি গ্রহণ করেনি? করেছে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক, তবে ট্রাম্প কি চীনে আসে নাই? রাশিয়ার সাথে যখন আপনার ইউক্রেনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হয়েছে, আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ভালো, ভারত কি রাশিয়া থেকে নিয়ে আসে নাই, তেল নিয়ে আসে নাই? আমার জনগণ যদি আমার সাথে থাকে, আমি যে কোনো পরাশক্তিকে আমি রুখতে পারি, আমার জনগণ কম না। এই জন্য জনগণের স্বার্থে যা যা করার দরকার তারেক রহমান তাই করবেন, এটা আমার বিশ্বাস এবং সেইভাবে আমরা আগাবো বলে মনে করি। শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিতে দেখেছি, আমি আবারও এই বার্তাটা দেবো, আবারও এই কথা বলবো। যখন ডিজেলের দাম বাড়াতে বাধ্য হলেন, তেলের দাম বাড়াতে বাধ্য হলেন, তখন বলেছেন ডিজেলের দাম না বাড়িয়ে ওনারা বাড়াতে হবে, কিন্তু ডিজেল লাগে হিউজ পরিমাণ, যে কারণে ডিজেলের দাম পরবর্তী সময় বাড়ালেন 15%, অন্যটার দাম বাড়লেন 20%। এবার দ্বিতীয় ধাপে যখন অকটেন এবং পেট্রোলের দাম বাড়ালো, তখন ডিজেলটা উনি বাড়ান নাই। আমি আজকে বাজেটের এই আলোচনার মধ্য দিয়ে যে কথাটা, এই যে বেতন বৃদ্ধির, আমি সরকারের কাছে আহ্বান জানাবো, বিনীতভাবেই বলবো, এই যে সচিবদের যে 1,60,000 টাকা বেতন, আরও অনেক সুবিধা তারা পান, তাদের এত সুবিধা দরকার নেই। দরকার হলে নিম্নস্তর এই যে 20,000 টাকা তাদের সর্বোচ্চ যারা এই পাবেন, এদের যদি বাড়ানো যায়, ওখানে কমালে দেশটা সামনের দিকে সমতার দিকে এগিয়ে যাবে। এই নিম্ন শ্রেণী এদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখাতে পারবে না, অপুষ্টিতে ভুগতে থাকবে, ডাক্তারের ওষুধ কেনালে বেশি লাগবে, আবার ওষুধ কিনতে টাকা বেশি ইম্পোর্ট করতে, একেবারে শেষের দিকে ক্লোজিং রিমার্কস। আমি একটা প্রসঙ্গে বলতে চাই, আমি যেটা বলছিলাম যে ধরুন যাদেরকে আমরা অভ্যুত্থান করে হটিয়েছি, তারা রাজনীতিতে ফিরবেন কিনা বা তারা ফেরার কোনো, এটা প্রধানত নির্ভর করে তাদের উপরে। কারণ তারা গত অভ্যুত্থানের পরে এ পর্যন্ত আমি তাদের দিক থেকে কোনো ক্ষমা প্রার্থনা বলি, কোনো চেষ্টা বলি, অনুশোচনা বলি, দায় স্বীকার বলি, যেটা হাবিব একটু বলবার চেষ্টা করলেন, কোনো কিছু আমরা দেখিনি। এবং গত প্রায় 20 মাসে কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য এই মানুষের কাছে, 20 কোটি মানুষের কাছে কোনো বক্তব্য দেখিনি। ফলে এইটাকে বাদ দিয়ে ওনারা যেভাবে ফেরার চেষ্টা করছেন, বিক্ষোভ, চোরাগোপ্তা, মিছিল, মিটিং, এইভাবে কিন্তু আওয়ামী লীগের মতন একটা দল কিন্তু বাস্তবে ফিরতে পারবে না। এই উপলব্ধিটা খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের উপলব্ধিটা যেটা দরকার, সেটা হলো পৃথিবীর কিছু ব্যতিক্রম বাদে এ ধরনের কোনো অর্গানাইজড কোনো দলকে আপনি কেবলমাত্র একটা প্রশাসনের নিষেধাজ্ঞা দিয়ে এটা কিন্তু তাদেরকে কিন্তু নির্মূল করা যায়নি। তাদেরকে আপনি মোকাবেলা করবেন পলিটিক্যালি, ইডিওলজিক্যালি, বরং তাদের পক্ষে কিছু অর্গানাইজেশনালি, সামাজিকভাবে মোকাবেলা করবেন। বরঞ্চ এটা করতে গেলে এটা অনেক সময় হিতে বিপরীত হয়, এটা বুমেরাং হয়, পাল্টা সহানুভূতির জন্ম দেয়। এবং এটা কেবলমাত্র একটা প্রশাসনিক অর্ডার দিয়ে এটা পৃথিবী যেখানে করতে গেছে, একটা বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদে কোথাও ফলাফলটা ভালো হয়নি। সরকারকে রাজনৈতিকভাবে ভাবনা চিন্তা করা দরকার। আমি সত্যি সত্যি যদি আপনি 10, 15, 20 বছর যদি আপনি সামনে তাকান, বাংলাদেশের যাদের অপরাধ আছে, আইসিটি ট্রাইব্যুনালে বিচার আছে, আপনি আরও নতুন মামলা দেবেন, বিচার করবেন, ফৌজদারি অপরাধের তো সর্বোচ্চ এখানে শাস্তির বিধান আছে। কিন্তু এর বাইরে যে মানুষ, এই মানুষের জন্য ডেমোক্রেটিক স্পেসটা কি? আপনি সমাজটা ঐক্যবদ্ধ করবেন, তাহলে আমি নতুন কোনো, তাহলে আমার এক ধরনের বাংলাদেশের উপযোগী একটা রাজনৈতিকভাবে একটা রিকনসিলিয়েশনের যে প্রসেস যদি চলতে চান, নানা বিষয়ে পার্থক্য থাকবে, মতো আমরা ডিবেট থাকবে, পলিমিক্স থাকবে, কিন্তু তার বাইরেও সমগ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার যে প্রজ্ঞা, তার যে রাজনীতিটা, একটা ইনক্লুসিভনেস জায়গাটা, এটার পদ্ধতি বের করতে পারাটাই কিন্তু একটা স্টেটম্যানশিপের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপি বা তারেক রহমানের জন্য এটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, এবং আশা করি আগামী দিনগুলোতে নিশ্চয়ই ব্যাপারে হয়তো বা কাজ করবার সুযোগ আছে। দেখেন, তারেক রহমানের কতগুলো জিনিস দেখলে আপনি বুঝবেন, যে সমস্ত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে, বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার সাথে ছিলাম, আসি, মৃত্যুর পরও থাকবো। তারেক রহমান সব ব্যবসায়ীদেরকে একদম দূরে সরিয়ে দিয়েছেন, সবাইকে নিয়ে গেছেন। আমার নিজের প্রমাণ, পাবনায় আপনার হলো কী বলে স্কোয়ার, আমি তার বিরুদ্ধে লেগেছিলাম, বলেছিলাম, আগে অনেকবার বলেছিলাম, তাকে তো উনি ডেকে কথা বলেছেন।
যে আমার দেশে যদি আমার কর্মসংস্থান অব্যাহত রাখতে হয়, তাহলে তারা অনিয়ম যেগুলি করেছে সেগুলি বিচারও যেমন হবে এবং তাদের শিল্প প্রতিষ্ঠানগুলি চালাতে হবে। সেইভাবে উনি কিন্তু চেষ্টা করতেছেন। এবং ওনার ভিতরে প্রথমেই তো ওনার প্রথম বক্তৃতায় তো আমরা বুঝেছি, যখন আমি সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তার নিয়ে আমি গেছিলাম 300 ফুটে, সরাসরি আমি আড়াআড়ি ছিলাম। কী কথাটা বললেন? কারোর বিরুদ্ধে কোনো হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো কিছু নাই। এইটাই তো একটা মানুষের সবচেয়ে বড় বক্তব্য। দেখেন তো, আমরা অযথা জেলে গেছি, অযথা আমাদের ধৈর্য নিয়ে গেছে। এখন আওয়ামী লীগের লোকজন হ্যাঁ আমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে, যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী। বিএনপি, আওয়ামী লীগের একটা লোকের বিএনপিকে ভোট না দিলে বিএনপি ক্ষমতা আসতো, কিন্তু জামাতে এতগুলো সিট পেত না, আদার্সগুলো তারাও এত পেত না। তারা কিন্তু বিএনপিকে দোষারোপ করে আওয়ামী লীগকে প্রস্তাব দিচ্ছে, কথা যদি ঠিক না। এখন কথা হলো যে তারা কিন্তু বাড়িতে থাকে, না ঢাকা শহরে খুঁজে কিন্তু ওইরকম বের করতেছে না পুলিশ বা প্রশাসন। আমরা চেষ্টা করতেছি অপরাধী যারা তারা অবশ্যই আইনের আওতায় আসবে, নিরাপদ যারা তারা আমাদের সামনে দিয়ে ঘুরুক, চলুক, ফেরুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ। কিন্তু আমি আওয়ামী লীগকে অ্যাজ এ হোল তার দায় স্বীকার করবে না, মাফ চাইবে না, কোনো কিছু মাফ চাইবে। আমার এই অন্ধ যে হয়েছে তার এইটা কে দিবে? যে যার সন্তান মারা গেছে তাকে আপনার সান্ত্বনা দিয়ে তার টাকা আপনি কীভাবে মাফ করুন? এই সবগুলো মিলিয়েই আমরা সামনে এগোতে চাই। তো তারেক রহমান যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন, তার প্রত্যেকটা নেতাকর্মী তাকে যদি অনুসরণ করে, ইনশাআল্লাহ তারেক রহমান সফল হবেন এবং বাংলাদেশ একটা পর্যায়ে যাবে, কারোর কাছে মাথা নত করতে। শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাইফুল্লাহ হক এবং সাহেবুর রহমানকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, একটা সরকারের জন্য 4 মাস, 5 মাস, 6 মাস খুব বেশি সময় না, এবং যে ধরনের ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে সরকারটা যাত্রা শুরু করেছে, কিন্তু সরকারের কোন পথে হাঁটছে সেটা বোঝার জন্য কিন্তু যথেষ্ট সময়। অবশ্যই একটা দলে বা একটা সরকারে যারা থাকেন তারা সবাই যদি ভালো হন এবং প্রধান ব্যক্তি যদি সুবিধার না হন, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো বা অভীষ্ট লক্ষ্যে বা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা অত্যন্ত কঠিন। কিন্তু প্রধান ব্যক্তি যদি সব দিক থেকে ভালো হন, তার সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, সততা থাকে, এবং মানুষ যদি তার ক্রিয়াকর্মকে পছন্দ করেন, কিন্তু বাকিরা যদি তার সঙ্গে তাল মেলাতে না পারেন, তাল মিলিয়ে চলতে না পারেন, তাহলেও কিন্তু লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। এবং এই জায়গায় একটা বড় সমস্যা অনেকেই মনে করছেন যে প্রধানমন্ত্রী যে পেসে চলছেন, বাকিরা তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না, অনেক রকমের ব্যত্যয় বিচ্যুতি আছে। মানুষ সময় দিচ্ছে, গণমাধ্যম সময় দিচ্ছে, নাগরিক সমাজ সময় দিচ্ছে, প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলো, কেননা এই শক্তিগুলো দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, সবাই সময় দিচ্ছে, কেননা খুব বেশি সময় সরকারের পার হয়নি। কিন্তু কতদিন এই সময়টা সরকার পাবে সেটা কিন্তু দায়িত্বশীল ব্যক্তিবর্গকে চিন্তা করতে হবে। এবং পলিটিক্যাল উইংয়ে সরকারের যেটা দুর্বলতা, পলিটিক্যাল কমিউনিকেশনে এবং তার সিদ্ধান্ত গ্রহণে বা তার তৎপরতায়, সেটা কিন্তু অনেকেই বলছেন। এবং এই জায়গায় সরকার খুব সুবিধা করতে পারছে তেমনটা বলা যাবে না। এবং সব কথার মূল কথা, সরকারি দলের স্লোগান হচ্ছে সবার জন্যে, সবার আগে বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেনও যদি এর মধ্যেই যে বাংলাদেশটা সবার জন্য করতে হবে, এবং যে কোনো বিবেচনা এবং রাজনীতির ক্ষেত্রে আসলে মূল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা জনগণের হাতেই ছেড়ে দিতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।